এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন কন্টেম্পোরারি স্টাডিজ CC03 নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের যে ফাইনাল এক্সাম সাজেশনের 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম তার অ্যান্সারগুলো আমরা আজকে এখানে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম বলতে কী বোঝো? ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম বলতে ঔপনিবেশিকতার অপমানজনক বেড়াজাল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে জাতীয় সংগ্রামের মধ্য দিয়ে ঔপনিবেশিক নিপীড়ন থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভকে বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান লেখো। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান হলো প্রাথমিক শিক্ষা প্রসারে লর্ড কার্জন উদার হস্তে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিলেন, প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসনের উপর ভার দিয়েছিলেন, পাঠ্যক্রম পুনর্গঠনের ব্যবস্থা করেছিলেন, মাতৃভাষাকে প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দান, প্রাথমিক শিক্ষার বদলে দেশীয় সাহিত্য ও ভাষা, ইতিহাস ভূগোলের পরিবর্তে ইংরেজি সাহিত্য, ইংল্যান্ডের ইতিহাস ভূগোল এই বিষয়ে চর্চার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল। জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝায়? ঊনবিংশ শতকের শেষের দিকে ভারতবর্ষে জাতীয়তাবাদের উন্মেষের সঙ্গে সঙ্গে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কহীন ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, যাকে জাতীয় শিক্ষা আন্দোলন বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ম্যাগনা কার্টা বলতে কী বোঝো? ম্যাগনা কার্টা ছিল ইংল্যান্ডের জনগণের অধিকারপত্র। 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জনের নিকট থেকে ইংরেজরা স্বাধিকার বিষয়ক এই সনদপত্র আদায় করেন। উডের দলিল ভারতীয় জাতীয় শিক্ষার বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে একটি বিরাট পদক্ষেপ ছিল, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই ঐতিহাসিক জেমস উডের দলিলকে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেছেন। সার্জেন্ট রিপোর্ট কি? সার্জেন্ট রিপোর্ট হচ্ছে 1944 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত স্যার জন সার্জেন্টের নেতৃত্বাধীন শিক্ষা কমিশনের রিপোর্ট। এই রিপোর্টটি মূলত ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি সুপরিকল্পিত প্রস্তাবনা ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে তৈরি হয়েছিল। জাতীয় উচ্চশিক্ষা পরিষদ কবে কেন গঠিত হয়েছিল? 1956 খ্রিস্টাব্দে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ গঠিত হয় গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দানের উদ্দেশ্যে। গ্র্যান্ড এইড কি? এর প্রধান শর্তগুলি কী ছিল? উডের ডেসপ্যাচে উল্লেখ করা শিক্ষা বিস্তারে সরকারি বেসরকারি প্রচেষ্টাকে সরকার শর্ত সাপেক্ষে আর্থিক সাহায্য করবে, এই অর্থ বরাদ্দের পরিষেবার জন্য গ্র্যান্ড ইন এইড তৈরি করা হয়। এই শর্তগুলি ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করতে হবে, তার স্থানীয় পরিচালনার ব্যবস্থা থাকবে, ছাত্রদের নিকট থেকে স্বল্প হলেও বেতন নিতে হবে, সরকারি পরিদর্শক থাকবে এবং তার নির্দেশ মেনে চলতে হবে। জাতীয় শিক্ষানীতি 1986-তে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 2টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক হচ্ছে সমস্ত ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করা ও 14 বছর পর্যন্ত তাদের শিক্ষারত রাখা। 2 হচ্ছে শিক্ষার গুণমান প্রকৃতি উন্নয়ন ঘটানো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার কয়েকটি নেতিবাচক প্রভাব লেখো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নেতিবাচক প্রভাবগুলি হলো স্থানীয় জনসাধারণের চাহিদা সত্ত্বেও প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক করা হয়নি। ভারতের সম্পদ ভারতীয় জনগণের শিক্ষা সহ অন্যান্য কাজে ব্যয় করার পরিবর্তে নিজেদের কাজে ব্যবহৃত হয়েছে। চাহিদা অনুযায়ী বৃত্তীয় ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হয়নি। ভারতবর্ষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি রক্ষার জন্য কোনো প্রকার ব্যবস্থা অবলম্বন করা হয়নি। ঔপনিবেশিক শিক্ষার 2টি ইতিবাচক প্রভাব, প্রাথমিক থেকে উচ্চতম স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষার প্রবেশাধিকার, নারী শিক্ষা ও শিক্ষক বৃত্তীয় কারিগরি শিক্ষার ব্যবস্থা, শিক্ষা বিভাগ ও পরিবর্তনের ব্যবস্থা, জনসাধারণের মধ্যে একটি অংশকে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো? এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি লেখো। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ভারত সরকারের একটি প্রকল্প, যা 1987 সালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য শুরু করা হয়েছিল। এর মূল লক্ষ্য হলো প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় সুযোগ সুবিধা, যেমন শ্রেণীকক্ষ, শিক্ষাদানের উপকরণ, খেলার সামগ্রী সরবরাহ, যাতে শিক্ষার পরিবেশ উন্নত করা যায় এবং স্কুল ছুটের হার কমানো যায়। অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বিদ্যালয়ের প্রয়োজনীয় উপাদানসমূহ পর্যাপ্ত যোগান ও সঠিক ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিদ্যালয় ছুট বন্ধ করা।
সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য হলো 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা, বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাকে সমস্ত শিশুর জন্য অপরিহার্য করে তোলা, 2010 সাল পর্যন্ত সবাইকে শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং 2010 সালের মধ্যে প্রতিটি শিশুর 8 বছরের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা। ঔপনিবেশিক শিক্ষার ব্যবস্থার 4টি বৈশিষ্ট্য। এটি ছিল সাম্রাজ্যবাদী শাসকের দ্বারা চাপিয়ে দেওয়া একটি ব্যবস্থা। 2, এর মূল উদ্দেশ্য ছিল স্থানীয়দের একটি নির্দিষ্ট স্তরে শিক্ষা দিয়ে শাসক গোষ্ঠীর কাজে লাগানো। 3, এখানে ঐতিহ্যবাহী স্থানীয় শিক্ষা পদ্ধতির পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। 4, এই শিক্ষা ছিল মূলত কেরানি তৈরির কারখানা, যেখানে সাম্রাজ্যবাদ শাসনের সুবিধাভোগী ছিল। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র শব্দটির দ্বারা সাধারণত একটি রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের উপর সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। এটি সরকার, আইন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্রের দুটি আবশ্যিক শর্ত লেখো। রাষ্ট্রের দুটি আবশ্যিক শর্ত হলো 1, একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি সরকার এবং সার্বভৌমকতা থাকতেই হবে, তাছাড়া রাষ্ট্র গঠিত হবে না। রাজনৈতিক দলের সংজ্ঞা লেখো। একটি রাজনৈতিক দল হবে এমন একটি সংগঠন যার সদস্যগণ কিছু সাধারণ রাজনৈতিক নীতি ও আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সরকার গঠন করার চেষ্টা করে। এর মূল লক্ষ্য হলো জনগণের সমর্থন লাভের মাধ্যমে ক্ষমতা দখল করা এবং নিজেদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ঘটানো। রাষ্ট্রচিন্তাবিদ গিলক্রিস্টের মতে রাজনৈতিক দল এক ধরনের মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সুসংগঠিত সংগঠন। রাজনৈতিক দলের 4টি বৈশিষ্ট্য লেখো। 4টি বৈশিষ্ট্য হলো 1, এটির একটি নির্দিষ্ট আদর্শ বা নীতিভিত্তিক কর্মসূচি। 2, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংগঠিত হওয়া সদস্যদের মধ্যে ঐক্যমত। 4 হচ্ছে ক্ষমতা দখলের মাধ্যমে নীতি ও কর্মসূচির বাস্তবায়ন করানো। উপরাষ্ট্রপতির কার্যাবলী। উপরাষ্ট্রপতির কার্যাবলীগুলি হলো উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন এবং সভার কার্য পরিচালনা করেন। রাষ্ট্রপতি যদি কোনো কারণে তার দায়িত্ব পালনে অক্ষম হন তবে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা করার ক্ষেত্রে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন এবং রাজ্যসভায় কোনো বিষয়ে ভোট সমান হলে উপরাষ্ট্রপতির ভোট সেই বিষয়ে মীমাংসা করে। ভারতীয় সংবিধানকে কেন বৃহত্তম লিখিত সংবিধান বলা হয়েছে? ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ জটিল সংবিধান। বর্তমানে এই সংবিধানের 394টি ধারা, অসংখ্য উপধারা এবং 12টি তপশিলি বা তালিকা লিখিত রূপে রয়েছে, যা বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে এত বেশি ধারা উপধারা নেই। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কী? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলতে সংবিধানের 3য় খণ্ডে উল্লেখিত 12 থেকে 35 নম্বর ধারায় বর্ণিত অধিকারগুলির কথা বলা হয়েছে। এই অধিকারগুলি ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের ব্যক্তিগত জীবনের বিকাশে সহায়ক। এগুলি ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা হিসাবে উল্লেখযোগ্য। সাম্য বলতে কী বোঝো? সাধারণভাবে সাম্য বলতে বোঝায় যে শারীরিক ও মানসিক সামর্থ্য, যোগ্যতা, প্রতিভা, দক্ষতা যতই ভিন্ন হোক না কেন প্রতিটি ব্যক্তির প্রকাশ ও বিকাশের সমান সুযোগ থাকবে। সংবিধানের 45 নম্বর ধারায় কী বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার অধিকার আইন 2009 বলতে কী বোঝানো হয়েছে? শিক্ষার অধিকার আইন 2009 বলতে বোঝানো হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার। এই আইনটি ভারতীয় সংবিধানের 21 ক নম্বর ধারায় প্রণীত হয়েছে এবং এর মূল লক্ষ্য হলো প্রত্যেক শিশুর শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করা। শিক্ষার অধিকার আইন 2009 বিদ্যালয় বলতে কী বোঝানো হয়েছে? বিদ্যালয় বলতে বোঝাবে কোনো স্বীকৃত বিদ্যালয় যেখানে প্রারম্ভিক শিক্ষাদানের ব্যবস্থা আছে। এছাড়াও সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নিজস্ব বিদ্যালয়সমূহ যেগুলো তাদের দ্বারা স্থাপিত ও নিয়ন্ত্রণাধীন। সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়ের যারা সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অর্থের সমস্তটাই বা আংশিক অর্থ সাহায্য বা অনুদান পাচ্ছেন। সেই সব বিদ্যালয় যেগুলো একটি নির্দিষ্ট শ্রেণীতে পড়ে সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বিদ্যালয়ের খরচ কোনো আর্থিক সাহায্য বা অনুদান পায় না এমন বিদ্যালয়। এই সব কিছুকে মিলিয়েই তৈরি হবে বিদ্যালয়। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি কী? শিক্ষার অধিকার আইনের 23 নম্বর ধারায় এই অনুযায়ী শিক্ষকগণের প্রধান দায়িত্ব হলো নিয়মিত যথাসময়ে স্কুল হাজির হবেন। আইনের 29 নম্বর ধারার 2 নম্বর উপধারা অনুযায়ী পাঠ্যক্রম পরিচালনা ও সম্পন্ন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যক্রমের সমস্তটাই শেষ করবেন। প্রত্যেক শিশুর পঠন পাঠনের মূল্যায়ন করবেন এবং সেই অনুযায়ী অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করবেন এবং শিশুদের অগ্রগতি সম্পর্কে নিয়মিত অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। RTE 2009 অনুযায়ী শিক্ষার অধিকারের বিষয়টি কী? শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী শিক্ষার অধিকার বলতে
এক, দেশের সর্বস্তরের সমস্ত 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর নিকট বিদ্যালয়ের প্রারম্ভিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত আবশ্যিক শিক্ষার অধিকার থাকবে। 2, এই জন্য শিশুর পরিবারকে কোনো ব্যয়ভার বহন করতে হবে না। 3, অক্ষমতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এই সকল বিদ্যালয়ে বিনা খরচে আবশ্যিক প্রারম্ভিক শিক্ষার সুযোগ পাবে। প্রযুক্তি সাক্ষরতা বলতে কী বোঝো? প্রযুক্তি সাক্ষরতা বলতে বোঝায় প্রযুক্তির ব্যবহার, পরিচালনা এবং প্রয়োজনীয়তার মূল্যায়ন করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাক্ষরতা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা। তথ্য সাক্ষরতা বলতে বোঝায় সঠিকভাবে উৎকর্ষতার সঙ্গে তথ্য সংগ্রহ করা, মূল্যায়ন করা এবং সেগুলিকে সঠিক ও সৃজনশীলভাবে ব্যবহার করা। কম্পিউটার সাক্ষরতা বলতে কী বোঝো? কম্পিউটার সাক্ষরতা হলো কম্পিউটার এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত প্রযুক্তিগুলিকে উৎকর্ষতার সঙ্গে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ক্ষমতা অর্জন করা। বর্তমান পরিস্থিতিতে কম্পিউটার অত্যাবশ্যকীয় একটি প্রযুক্তি ব্যবস্থা, যার সাহায্যে আমরা অতি সহজে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারি। তাই বর্তমানে কম্পিউটারের সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দাঁড়িয়েছে। কম্পিউটারের সহযোগিতায় শিক্ষণ আরও সহজ হয়ে যায়। সেই জন্য শিক্ষণ প্রক্রিয়ায় 2 ভাগে ভাগ করা যায় কম্পিউটার বিষয়টিকে বা কম্পিউটার সাক্ষরতাটিকে। 1, শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীদের শিক্ষণে সাহায্য করে। 2, নতুন শিক্ষণে শিক্ষার্থীদের সাহায্য করে বা উৎসাহিত করে। 30 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? যোগাযোগ ব্যবস্থায় যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হলো যোগাযোগ প্রযুক্তি বলা হয়। যেমন বেতার, দূরদর্শন, দূরভাষ, কম্পিউটার আবিষ্কার পর থেকে কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও যোগাযোগ প্রযুক্তি যত উন্নত হচ্ছে তার উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, মাইক্রো কম্পিউটার, ভিডিও রেকর্ডিং ও ভিডিও ডিস্ক ইত্যাদি। এই ধরনের প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ফলে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের জনগণের কাছে এক নিমেষে তথ্য পৌঁছে যায় এবং যোগাযোগ প্রক্রিয়া আরও সহজ হয়ে ওঠে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যাকে আইসিটি বলা হয়, বোঝায় এমন সব প্রযুক্তি যা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও আদান প্রদানে ব্যবহৃত হয়। সহজভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো সেই সব মাধ্যম যার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি, প্রক্রিয়াকরণ এবং অন্যান্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। এটি কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সম্ভবপর হয়। স্বয়ং শিখন কী? স্বয়ং শিখন বা স্বশিখন বলতে বোঝায় নিজের প্রচেষ্টায় নিজের আগ্রহ ও প্রয়োজনীয় দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষকের কোনো আনুষ্ঠানিক সহায়তা ছাড়াই শিক্ষালাভ করা। এক্ষেত্রে বর্তমানে আমাদের প্রযুক্তি ভীষণভাবে সহায়তা করে থাকে। এই কারণে স্বয়ং শিখনে এখন প্রযুক্তি শিখন বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় শিখনের একটি অন্যতম ভাগ। স্বয়ং শিখনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। স্বয়ং শিখনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রোগ্রাম শিখন, ওয়েবসাইট, ইন্টারনেট প্রভৃতির সাহায্যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করছে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আবিষ্কার বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে আরও বিকাশ হতে সহায়তা করছে। শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। আধুনিককালে শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষা প্রক্রিয়া আরও আকর্ষণীয় হয়ে উঠছে, সহজতর করে তোলা যাচ্ছে। শ্রেণীকক্ষে উভয়মুখী যোগাযোগ অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের উভয়মুখী পারস্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ পায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষণ কার্যকারিতা খুব সহজে শিক্ষক বুঝতে পারে। শিক্ষার্থীর কাছ থেকে তিনি ফিডব্যাক পেতে সাহায্য হয়। শিক্ষার্থীর দ্রুত মূল্যায়নের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাহায্য করে থাকে। আইসিটি বলতে কী বোঝো? আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এ বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অংশ। এটি তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিতরণের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম এবং পদ্ধতির একটি সংগ্রহ। সহজ ভাষায় আইসিটি হলো সেই সব প্রযুক্তি যা আমাদের তথ্য আদান প্রদান ও যোগাযোগে সাহায্য করে। শিক্ষা ব্যবস্থায় আইসিটির ব্যবহার লেখো। শিক্ষা ব্যবস্থায় আইসিটির প্রধান গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হলো আইসিটির মাধ্যমে শ্রেণীকক্ষে বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরা সম্ভব হয়। আইসিটি ব্যবহার করে বিষয়ভিত্তিক সহায়ক উপাদান সহযোগে বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়, ফলে বিষয়বস্তু আয়ত্ত করা শিক্ষার্থীর পক্ষে সহজ হয়ে যায়। আইসিটি ব্যবহারের মধ্যে দিয়ে দ্রুত শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করা যায়, মূল্যায়ন করা যায়, শিক্ষাবস্তুকে শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলা যায়। তথ্য প্রযুক্তি সাক্ষরতা দক্ষতা বলতে কী বোঝায়? তথ্য প্রযুক্তি সাক্ষরতা দক্ষতা বলতে বোঝায় মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রের পরিসরে তথ্য মূল্যায়নের ক্ষমতা, কখন তথ্যের প্রয়োজনীয়তা আছে তা অনুধাবন করতে পারা, কার্যকারীভাবে তথ্য শনাক্তকরণ, সমন্বয় সাধনের ব্যবহার এবং যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক সম্পদের সাহায্যে উল্লেখিত কর্ম সম্পাদন করা। ডিজিটাল লিটারেসি কাকে বলে? ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তিগত সাক্ষরতা হলো বিভিন্ন প্রকারের ডিজিটাল ডিভাইসের ব্যবহারের জ্ঞান ও দক্ষতা, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, পিসি ইত্যাদি।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণত মূল স্রোতের শিক্ষায় অংশগ্রহণ সুনিশ্চিত করার আধুনিক ও আদর্শ ব্যবস্থাপনা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, স্থায়ী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পথশিশু, শিশু শ্রমিক এই সমস্ত শিশুদের বিদ্যালয় শিক্ষার মূল স্রোতে সংযুক্ত করাই হলো অন্তর্ভুক্তিকরণ। বহির্ভুক্তিকরণ কাকে বলে? শিক্ষার বহির্ভুক্তিকরণের ঘটনা ফলশ্রুতি হলো নিরক্ষরতা, যাহা একটি অভিশাপ। ভারতবর্ষে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অবস্থা এর জন্য দায়ী। বাস্তবে জনসমষ্টির একটি বড় অংশ রয়েছে বিদ্যালয়ের শিক্ষা জীবনের বাইরে, যেমন সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পথশিশু, শিশু শ্রমিক। এই ঘটনাটাকে, এই যে তাদের বিদ্যালয়ের শিক্ষার বাইরে রয়ে যাওয়া, এই ঘটনাটাকে বহির্ভুক্তিকরণ বলা হচ্ছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। বাকি প্রশ্নগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড হবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাকি প্রশ্নগুলো পাওয়ার জন্য।